বাংলা সাহিত্যের কিছু হাড়হিম করা এবং রোমাঞ্চকর কিছু ভূতের গল্প দিয়ে সাজানো আজকের এই ভূত কথা। আজকের গল্প টেলিফোন। রচনা হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। রহস্য, অ্যাডভেঞ্চার, অলৌকিক এবং ভূতের গল্পে তার জুড়ি মেলা ভার। তিনি কিশোরদের জন্য লিখে গেছেন অনেক গল্প। তার সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মালিক, ইন্সপেক্টর সুন্দরবাবু। তার লেখা বিখ্যাত বই যখের ধন, জয়ন্তের কীর্তি ইত্যাদি। শুধু লেখক নয়, তিনি ছিলেন সফল গীতিকার। তার মৃত্যু হয় 1963 সালে। আমরা গল্পটা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত কিশোর ভৌতিক সমগ্র 3য় খণ্ড থেকে। গল্প পাঠে শুভ। গল্পের সূত্রধর আমি, অনন্যা। শুরু হচ্ছে টেলিফোন। ঝট করে ঘুম ভেঙে গেল। টেলিফোনের ঘন্টা। সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেয়াল ঘড়িটাও চিৎকার করছে। ঘুম জড়ানো চোখ না খুলেই একে একে গুনলাম রাত 12টা। আরো দুটো শব্দ এলো কানে, বাজের গর্জন আর একটা না বৃষ্টির আওয়াজ। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধড়মড় করে উঠে বসলাম বিছানায়। এই বৃষ্টি ভেজা রাতে নিশ্চয়ই কোনো রোগী। বিছানা ছেড়ে নেবে রিসিভারটা তুলে নিয়ে বললাম, হ্যালো। হ্যাঁ। কোথায়? আমার বাসায়, 7 নম্বর সাতকড়ির স্ট্রিট। অসুখটা কি? আমি এখনই মারা যাবো ডাক্তার। আমার দম বন্ধ হচ্ছে, আমি আর কথা বলতে পারছি না। শিগগির আসো ডাক্তার, শিগগির। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলাম। জানলার উপরে শোনা গেল দমকা বাতাসের কড়া, কিন্তু শেষটায় যাওয়াই স্থির করলাম। গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম সাতকড়ি সেন্ট স্ট্রিটের 7 নম্বর গেট। একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানালা, এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোর রেখাও। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি, নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলাম। এই রাস্তা না নদী। কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত। যেদিকেই তাকাই কোথাও নেই জনপ্রাণী। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বেড়াল এবং রাত্রের পেঁচা বাদুড়ও যেন আজকের এই পৃথিবী ছেড়ে কোথাও যেন চলে গেছে, কেউ জানে না। কেবল গ্যাস পোস্টগুলো পায়ের তলায় অভাবিত প্রতিবিম্ব রেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিত মতো। কি কনকনে ভিজে বাতাস! উফ, কি বৃষ্টি! মনে হয় রাত্রে পেতনিদের পায়ে মলের শব্দ। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়তে লাগলাম জোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভিতরটাও অন্ধকার। কে দরজা খুললো দেখবার জন্য টর্চ ব্যবহার করলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম ভেতর থেকে কেউ এসে হয়তো দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি আবার ভেতরে চলে গেছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখিনি। অন্ধকারে বাড়ির ভেতর 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললাম, মানুষের চোখ অন্ধকারে জ্বলে না,
একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর ও অত্যন্ত কর্কশ কণ্ঠে কি বলল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন। ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাঁদিকে প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কে কথা বলছে? কোথার থেকে কথা আসছে? চারদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপর ছাদ, দুই পাশে দুই দেয়াল, কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা বলল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, না হলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো, ওপরে এসো। অপার্থিত কণ্ঠস্বর, আসতে যেন খুব কাছ থেকে, আসতে যেন বহু দূর থেকে। বুকের কাছটা কেমন যেন ছমছম করতে লাগলো। সদর দরজা সশব্দে নাড়া দিয়ে হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে পড়ল বৃষ্টির কান্না মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালাম না, নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকে সিঁড়ি বয়ে উপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরো ধুলো। সেই ধুলোর উপর একটি মাত্র পায়ের ছাপ নেই, যেন বহু কালের মধ্যে এই সিঁড়ি দিয়ে কোনো মানুষ ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলুম, আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে। তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি থেকে থেকে আমার গা কেমন যেন শিউরে উঠতে লাগলো, যে আবার থমকে দাঁড়িয়ে ভাবতে লাগলুম এরপরে এই যে অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার যেন বাইরে বেরিয়ে যাই। আবার কে যেন ব্যঙ্গেশ্বরেই বলল, ডাক্তার, কত মরার হার নেড়েছে রে। রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকাবার জন্যে জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি তো কাঁপছ। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো চাপা বৃষ্টি হাসির আওয়াজ। দারুণ রাগে আর জেদে আমার জেগে উঠল পুরুষত্ব। বেশ চেঁচিয়ে বললুম, কারোর হাসি শোনার জন্য আমি এখানে আসিনি। হ্যাঁ, আমি এসেছি রোগী দেখতে। বা পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল, উত্তম, ভেতরে এসো, দরজা খুলে। দরজায় ধাক্কা মারলাম, খুলল। দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে? তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের এক ঝটকা। ঠকঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলুম। সেই ভয়াবহ কণ্ঠ, অত্যাধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বর, আর ওই স্বরে বলল, এসো এসো, দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালুম। ঘুট ঘুট করছে অন্ধকার, নাকে লাগলো পচা সবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালবার উপক্রম করতেই কেবল বলল, আলো ছিল না ডাক্তার, আলো ছিল না। কেন? আতঙ্কে আটকে উঠবে, মজ্জিত হয়ে পড়ে যাবে। এখানে কি কোনো পাগল লুকিয়ে ঢুকিয়ে আমার সাথে কথা বলছে নাকি? না কেউ আমার সাথে প্র্যাকটিক্যাল জোক করতে চায়? অধীর কণ্ঠে বললাম,
কি আশ্চর্য! আলো না জ্বাললে আমি রুগীকে পরীক্ষা করবো কি করে? তবে চালো আলো। জানলুম ময়লা চাদরে মোলা বিছানার ওপর নিঃশিষ্টভাবে পড়ে রয়েছে একটি সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিন আগেকার মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু তার কি ভীষণ তার মুখ! ভুরু দুটো উঠে গেছে কপালের অনেকটা উপরে, এবং দুই কোটরের মধ্যে চোখ দুটো যে কত নিচে তলিয়ে গেছে দেখতেই পাওয়া যাচ্ছে না। এমনভাবে সে মুখ বেঁকিয়ে আছে, দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখের গহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত আড়ষ্টভাবে দাঁড়িয়ে বললাম, এ ভগবান, এ কি আমার রোগী? ডাক্তার, ডাক্তার, এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না ডাক্তার। শীঘ্রই এসো, দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও ডাক্তার, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, পোকাগুলোকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও এই পোকাগুলোকে। আহ, আহ। বেশ বুঝতে পারলাম এই রোমাঞ্চকর অমানসিক এই কণ্ঠস্বরটা বেরিয়ে আসে ওই হা করা মুখের ভেতর থেকে। এবং তার চেয়ে আরও অদ্ভুত ব্যাপার এই যে এই মুখের ভেতর থেকে কণ্ঠস্বর বেরিয়ে আসছে ঠিকই, কিন্তু ঠোঁট দুটো একটুও নড়ছে না। স্তম্ভিত ভাবের মধ্যে দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তর পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন ঠিক নিচে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা কাঁধের উপরে লুটিয়ে পড়েছে, আর তার হাত দুটো ছলছল করছে। কিন্তু কে তাকে তুলে বসাতে চায়? সে কোথায়? সে কি একেবারে অদৃশ্য? হঠাৎ করে মৃতদেহটার কাঁধের উপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হলো এবং ধীরে ধীরে ফিরল আমার দিকে। এবং তার দৃষ্টিহীন চোখ কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের তলা। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহিত খেলে গেল আমার উপর থেকে। আচ্ছন্ন ভাব এক লাফে ঘরের থেকে বেরিয়ে পড়ি কি মরি ভাবে সশব্দে নেমে এলাম আমি নিচে। এবং পেছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার, 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 ডাক্তার। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে 7 নম্বর সাতকড়ি সেনের স্ট্রিটে দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেয়া এবং বাড়ির দেয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেয়া যাইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় আমার পেছন দিক দিয়ে শুনলুম, আরে ডাক্তারবাবু এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাড়ি। বললুম, দিন তিনেক আগে এই বাড়িতে রোগী দেখতে এসেছিল, আজ দেখছি সদরে তালা দেয়া। ডাক্তারবাবু বাড়ি ভুল করছে, এ বাড়ি আর 1 বছর ধরে খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ ভাড়া নিতে চায় না। আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করলুম, এ বাড়ির শেষ ভাড়াটাকে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? পরলোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, হার্ট অ্যাটাকে হঠাৎই তিনি মারা যান। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎ কাজের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তারপরেও বার কয়েক আমার সঙ্গে চোখ স্থাপন করেছিলেন।
প্রতি শনিবারই রাত 12টায় ফোনের ঘন্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি। ডাক্তার, শিগগির এসো ডাক্তার। ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। এতক্ষণ শুনছিলেন টেলিফোন, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে শুভ, গল্পের সূত্রধর আমি অনন্যা, এডিটিংয়ে শিমু এবং পোস্টাল ডিজাইনে কবির সাহাউদ্দিন, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় শুভ এবং রিচু। শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন। আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত 9টায় আর একটা হাড় হিম করা ভূতের গল্প এবং ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হবে আমাদের এই ভূত কথা পরিবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এপিসোডে।